পদ্মা সেতুতে যান চলাচল ২০২২ সালের জুনে। বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন। প্রকল্পের মেয়াদ বাড়ল ১ বছর। আজই সব জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দর্শক, প্রতি মাসের ১ তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের চূড়ান্ত মেয়াদ বাড়ানোর খবর। আরও ১ বছর বাড়ানো পদ্মা সেতুর প্রকল্পের কাজ। বর্তমান অগ্রগতি বিবেচনায় ২০২২ সালের জুন মাসে সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করা যাবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। চলতি বছরের জুন মাসের মধ্যে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা গেলেও বর্ষার কারণে তাতে বিটুমিন বসানো যাবে না বলে বাড়াতে হচ্ছে প্রকল্পের মেয়াদ। এহসান চুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গত বছরের ১০ ডিসেম্বর সেতুতে সবগুলো স্প্যান বসানোর পর এখন চলছে স্ল্যাব বসানোর কাজ। দ্বিতল এই সেতুতে একই সাথে চলছে রোড ও রেল স্ল্যাব বসানো। প্রায় ৩,০০০ করে বসাতে হবে স্ল্যাব। সুখবর হলো, স্প্যানে বসানোর জন্য প্রয়োজনীয় স্ল্যাব নির্মাণের কাজ শতভাগ শেষ করা হয়েছে। ৪টি দল আলাদা করে দিনের বেলা স্প্যানে স্ল্যাব বসানোর কাজ করছে। সবশেষ পরিকল্পনায় চলতি বছরের জুন মাসের মধ্যে সেতু চালুর কথা থাকলেও নানা জটিলতায় আরও ১ বছর বাড়ানো হয়েছে মেয়াদ। জুন মাসের মধ্যে শতভাগ স্ল্যাব বসানোর পাশাপাশি এগিয়ে নেওয়া হবে মূল সেতু ও ভায়াডাক্টের দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় রেলিং বসানোর কাজ। তবে এর মধ্যে বর্ষা শুরু হয়ে গেলে আগামী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে রোড স্ল্যাবের উপর বিটুমিন বসানো যাবে না। করোনার কারণে লোকবল সংকটের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে সেতু কর্তৃপক্ষকে। সামনে আর কোনো সমস্যা আমরা আশা করছি না। কাজেই আমরা যে কাঙ্ক্ষিত আমাদের সময় যে জুন ২০২২-এর পূর্বেই আমরা জনসাধারণকে এটা মুক্ত করে দিতে পারবো বলে আমরা আশা করি। প্রকল্প সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে ৯২ ভাগ, নদী শাসনের কাজ ৭৯ ভাগ, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৩.৫ ভাগ। গত ৬ বছরের কাজের অভিজ্ঞতা থেকে সেতু কর্তৃপক্ষ এখন জানেন কোন কাজটায় কত সময় প্রয়োজন হবে, কোন কাজটার পর কোন কাজটা ধরতে হবে। সামনের বর্ষার প্রাকৃতিক জটিলতার পাশাপাশি বাকি থাকা কাজগুলো হিসেব করে তারা মনে করছেন সব মিলে ২০২২ সালের জুন মাস নাগাদ সেতুতে যানবাহন চলাচল সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিন। তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্যকর্মী। চলছে মহাকর্মযজ্ঞ। দ্বিতীয় ধাপে চট্টগ্রাম ও রংপুর সহ দেশের ২৫ জেলায় পৌঁছে গেছে ২৪ লাখ ডোজ করোনা টিকা। বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। ভ্যাকসিন পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ভোরে করা পুলিশ পাহারায় দেশের বিভিন্ন জেলায় একে একে পৌঁছে যায় বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। টিকার গুণগত মান ঠিক রাখতে আগে থেকেই প্রস্তুত জেলার ইপিআই স্টোরগুলো। সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে রোববার ভোরে চট্টগ্রামে পৌঁছে ৩৮ কার্টনে ৪,৫৬,০০০ টিকা। একই সময়ে রংপুরে পৌঁছে ২,৪০,০০০ ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জন সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ১৭টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। চিকিৎসক ও পুলিশ সহ যারা করোনা প্রতিরোধে সামনের সারিতে আছেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেয়া হবে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। আমাদের ফ্রন্ট লাইনার যারা আছে তাদের একটি লিস্ট আছে, সেখান থেকে আমরা সেদিন যিনি আমাদেরকে নিজ থেকেই যিনি প্রথমে আসতে চান তাকে আমরা বেছে নেব। ভ্যাকসিনেটর তাদের ট্রেনিং প্রক্রিয়া চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এটা একযোগে চালু করা হবে। এরই মধ্যে ময়মনসিংহ, কক্সবাজার সহ জেলায় জেলায় চলছে ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণ কার্যক্রম। প্রতি উপজেলায় ৪ জন স্বাস্থ্য বিভাগের কর্মী ও ৫০ জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করার কথা রয়েছে। কুড়িগ্রামে ২ দিন করে মোট ৪ দিনের এই প্রশিক্ষণে জেলার ৯ উপজেলার ৪৯ জন স্বাস্থ্য কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণ নিয়ে তারা নিজ নিজ উপজেলার ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিবেন। টিকাদানকারী এবং তাদের স্বেচ্ছাসেবীদের এই ট্রেনিংটা সংগঠনের মাধ্যমে এই ট্রেনিংটা সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে তারা তাদের মতো করে বিভিন্ন স্ব উপজেলায় গিয়ে ট্রেনিংটা প্রদান করবেন। যখন টিকা দিব তখন আমাদের টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবী যারা আছে তাদের কি কি দায়িত্ব আছে
এ সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া হচ্ছে। এদিকে বহুল আকাঙ্ক্ষিত এই ভ্যাকসিন পৌঁছায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকদিন ভোগান্তির পর প্রতিষেধক পাচ্ছি, আমরা একটা আত্মবিশ্বাস কাজ করতেছি। ইনশাল্লাহ আশা করতেছি যে যদি এরকম ভাবে আমাদের যদি ভ্যাকসিন যদি এভাবে আসে, ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হব। টিকাগুলো সংরক্ষণ করা হচ্ছে হাসপাতাল সহ সারা দেশের ইপিআই সেন্টারগুলোতে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে টিকাদান কর্মসূচি। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে আজকের মধ্যে দেশে 64 জেলায় করোনা টিকা পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে গুগল প্লে স্টোরে সুরক্ষা অ্যাপস পাওয়া যাবে বলেও জানানো হয়। রোববার দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 7 ফেব্রুয়ারি শুরু হবে গণহারে করোনার টিকা প্রয়োগ। এরই মধ্যে 15,000-এর বেশি টিকা প্রত্যাশী নিবন্ধন করেছেন সুরক্ষা ওয়েবসাইটে। চলছে জেলায় জেলায় বিতরণ কার্যক্রম। অধিদপ্তরে দেয়া তথ্য মতে দেশ জুড়ে এই কার্যক্রমে থাকবে প্রায় 7,500 টিম। প্রতিটি দলে থাকবে 6 জনের সদস্য। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান, সোমবারের মধ্যেই সব জেলায় পৌঁছে যাবে করোনার টিকা। আজকালকের মধ্যে তারা সব জায়গায় পৌঁছে দিতে পারবে, ঠিক আছে, আর দেরি হবে না। আমাদের বুথগুলো তৈরি আছে, আর আমাদের ট্রেনিংটা আজকে শেষ হয়ে যাওয়ার কথা, আমাদের মানে উপজেলা এবং জেলা পর্যায়ে সমস্ত ট্রেনিংগুলো। তবে ওয়েবসাইটের মাধ্যমে এখনো চলছে নিবন্ধন। মহাপরিচালক জানান, অ্যাপ পেতে আরও কয়েকদিন সময় লাগবে। 4 তারিখের মধ্যে তাদের এটা নাকি মোবাইলে পাওয়া যাবে, গুগল প্লে স্টোরে থাকবে, এই সমস্ত আমাকে জানিয়েছেন। এটা তো আর আমি বানাই নাই, এখন আইসিটি মন্ত্রণালয় বানিয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে এটা। অধিদপ্তরের মহাপরিচালক জানান, প্রতিটি কেন্দ্রে 100 জনের নিবন্ধন সম্পন্ন হলেই নিবন্ধিতদের টিকা দেওয়ার তারিখ জানানো হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। হিম বাতাস ও ঘন কুয়াশায় সারা দেশে জেঁকে বসেছে মাঘের শীত। এই মুহূর্তে রাজশাহীর রেলগেট এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি, তীব্র শীতে কাবু হয়ে পড়েছে রাজশাহী অঞ্চলের মানুষের জনজীবন। সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে। মূলত এখানে আপনি দেখছেন যে এরই মধ্যে কিন্তু রোদের দেখা মিলেছে, যে কারণে শীতের যে প্রকোপ সেটি কিছুটা হলেও কমে আসতে শুরু করেছে। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 5.7 ডিগ্রি সেলসিয়াস। আর গতকালকের যে তাপমাত্রা ছিল এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানা গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু এরই মধ্যে রোদের দেখা মিলেছে, সে কারণে শীতের যে প্রকোপ সেটি ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে এবং নগর জীবনের যে প্রভাব সেটি কিন্তু কিছুটা হলেও কমতে শুরু করেছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, খেটে খাওয়া বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, সকালে তারা কাজের আশায় বের হয়েছিলেন, সকালের দিকে ঘন কুয়াশার কনকনে শীতের কারণে, ঠান্ডার কারণে তাদের কিন্তু ব্যাপক সমস্যা হয়েছে এবং ব্যাপক ভোগান্তি হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু অনেকেই কাজের দেখা পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালকেরা বলছিলেন, ঘন কুয়াশা থাকার কারণে তাদের কিন্তু দৃষ্টিসীমা কমে আসায় তাদের যানবাহন চালাতে বিভিন্নভাবে অসুবিধা হয়েছে এবং নানাভাবে তারা ভোগান্তির শিকার হয়েছেন। পাশাপাশি তাদের গন্তব্যে পৌঁছাতেও কিন্তু বেশ সময় লেগেছে, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। শীতের প্রকোপ স্বাভাবিকভাবেই যখন বেড়ে যায়, সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আমরা অনেককে দেখেছি খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর যারাও ঘর থেকে বের হয়েছেন তারা কিন্তু মোটা কাপড় পরেই তারা প্রয়োজনের তাগিদে ঘর ছেড়ে বের হয়েছেন। সব মিলিয়ে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে শীতবস্ত্র বেচাকেনা যেমন শেষ মুহূর্তের দিকে বেড়েছে, পাশাপাশি আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধ এবং শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও কিন্তু বেড়ে গেছে এবং তাদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়েও কিন্তু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তো এমন শীতের তীব্রতা আরও 2-3 দিন থাকতে পারে বলে আবহাওয়া অফিস থেকে আভাস দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের তীব্রতা নিয়ে খবর। রাজশাহী রেলগেট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকিব। ঘন কুয়াশায় মাঝরাত থেকে পাটুরিয়া দৌলুদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইউসুফ, পাটুরিয়া দৌলুদিয়া নৌটে কিন্তু আসলে আজকে রাত ঠিক 4টা থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে। 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো কিন্তু
দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট থেকে আসলে একটা 0 পয়েন্ট থেকে কমপক্ষে 2 কিলোমিটার পর্যন্ত একটি যানজট রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে যদি ছিল সংখ্যায় বলি পাটুরিয়া ঘাট থেকে আসলে একটা 0 পয়েন্ট থেকে কমপক্ষে 2 কিলোমিটার পর্যন্ত একটি যানজট রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে যদি ছিল সংখ্যায় বলি প্রায় 500 দিকে যানবাহনটা পারে অপেক্ষায় রয়েছে। মধ্যরাতে যে যখন ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এটা রাত 4টার দিকে, তার আগেই কিন্তু রাত 2টার থেকে কিন্তু ফেরি চলাচলটা সম্পূর্ণ ব্যাহত হচ্ছিল। কিন্তু সন্ধ্যারাত থেকে কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। সেই ক্ষেত্রে রাত যখন 4টার দিকে বিকুন বাতি এবং মার্কিং পয়েন্টে কিছু দেখা যাচ্ছিল না, তখন দুর্ঘটনা এড়ানোর জন্য আসলে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে, এখনো বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখনো 4টি ফেরি কমপক্ষে 56টি যানবাহন নিয়ে মাঝপথে আটকে রয়েছে। সেই ক্ষেত্রে তারাও কিন্তু কষ্ট করছে। এখানে যারা যানবাহনের শ্রমিক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। যানবাহনের শ্রমিকরা জানিয়েছে তো দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে কিন্তু আসলে তারা এখানে দুর্ভোগ পোহাচ্ছে, কখন যেটা আসলে কুয়াশার মাত্রা কেটে যাবে এবং ফেরি চলাচল স্বাভাবিক হবে তা কিন্তু আসলে যাত্রীদের এবং ঘাট কর্তৃপক্ষের অজানা। তবে ঘাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে যে যদি কুয়াশা মাত্রা কমে আসে এবং সেক্ষেত্রে ফেরি চলাচল স্বাভাবিক করবে, তবে সেই ক্ষেত্রে এখনো কিন্তু নঙ্গর করে রয়েছে। আর ঘাট এলাকাতে কমপক্ষে 20টি ভারতগামী এবং 5টি আছে ডেড বডি অর্থাৎ লাশবাহী যানবাহন রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ খবর। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। জাতীয় পরিচয়পত্রে ঠিকানা গ্রামের বাড়ির, অথচ কয়েক দশক ধরে বাস করেন রাজধানীতে। এ কারণে বয়স্ক ভাতার তালিকার বাইরে অনেক বয়োবৃদ্ধ। আবার অনেকের অভিযোগ ভাতার জন্য টাকা দাবি করা হয় তাদের কাছে। সমাজসেবা অধিদপ্তর বলছে রাজধানীতে 40% মানুষকে ভাতা দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। টাকা দাবির বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য তাদের। শফিকুল ইসলামের ক্যামেরায় এমআর আমিনের রিপোর্ট। জীবনের ক্রান্তি লগ্নে জব্বর আলী, বয়স 90-এর কোটায়। প্রায় 40 বছর ধরে রাজধানীতে দিনমজুরের কাজ করছেন তিনি। 5 বছর ধরে বয়সের ভারে সেই সক্ষমতাটুকু আর নেই। মেয়ের জামাতার উপর নির্ভর করে কষ্টে দিন কাটে তার। আইডি কার্ডের ঠিকানা নেত্রকোনা হওয়ায় ঢাকায় থেকেও ভাতা পান না। অন্যদিকে নিজ ঠিকানায় ভাতা চাইতে গেলে টাকা দাবি করা হয়। আমার কার্ড নিয়ে ঢাকা গেলে ও দেশে হইবা, দেশে গেলে 4 টাকা আমি দিতে পারি না, কার্ডও আমি পাই না। আবার অনেকে আছেন যাদের ন্যাশনাল আইডি কার্ড ঢাকার ঠিকানায় করা। ভাতা পাওয়ার সব শর্ত পূরণ করেও ভাতা না পাওয়ার অভিযোগ তাদের। আমার স্বামীর কার্ডের ভাতা চাইতে গেলেও দেয় না, ঘোরায়। আর এদিকে তুই করতে চাই তা আবার কয় যে টাকা দিলে করবো, আমি টাকা দিতে পারি না, কার্ড করিও না। ঢাকার বর্ডার যেন আমরা কোনো কিছু পাই না, কোনো বাতা বুতা কিছু আমরা পাইতাই না। এসব অভিযোগের বিপরীতে এই কার্যক্রম সফল দাবি করে সমাজসেবা অধিদপ্তর বলছে ভাতা দেওয়ার জন্য রাজধানীতে 40% মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নীতিমালায় বলেই আছে সে যে এলাকায় পার্মানেন্ট অধিবাসী সেই এলাকা থেকেই ভাতা নেবে, বরঞ্চ আমরা আরো 40% লোককে এখন পাচ্ছি না। আগে যারা ভাতা নিত একদম নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে নির্ভুলভাবে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। সমাজ বিশ্লেষকদের পরামর্শ বয়স্ক যোগ্যদের তালিকা অনলাইন ডাটাবেজের আওতায় আনার। এটি করা গেলে দেশের যে কোনো প্রান্তে থেকেই বয়োবৃদ্ধরা ভাতা নিতে পারবেন বলে মনে করেন তারা। মাইগ্রেশন হবে, বয়স্ক যারা কারা পাবে এলাকা ভিত্তিক একটা লিস্ট করে এবং সেটা সেন্ট্রালাইজড করে ফেলা হয়, তাহলে ওই যে মধ্যস্বত্ব যে ভুগি অ্যাবিউজ করতে পারে না এই শ্রেণীর। 2011 সালের জনশুমারিতে দেখা যায় দেশে 65 থেকে 80 বছর বয়সী 68 লাখ বয়োবৃদ্ধ রয়েছেন। প্রায় 49 লাখ লোককে বয়স্ক ভাতা দেওয়া হয়, যার মধ্যে রাজধানী ঢাকায় 2 লাখের বেশি লোককে বয়স্ক ভাতা দেওয়া হয় বলে জানায় সমাজসেবা অধিদপ্তর। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। জামানত নেই তাই টাকা দেয় না ব্যাংক, চড়া সুদ জেনেও বাধ্য হয়ে বগুড়ার শাওমিলের হস্তচালিত তাঁত শিল্পীরা হাত পাচ্ছেন এনজিও আর দাদন কারবারিদের কাছে। আর কাঁচামাল সংগ্রহেও প্রতারণার শিকার হচ্ছেন তারা।
স্থানীয় প্রশাসন বলছে নিয়মনীতির সীমাবদ্ধতায় ঋণ দেওয়া যাচ্ছে না ব্যক্তি পর্যায়ে। আল মামুনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। তখনও সূর্য ওঠেনি, কিন্তু খটখট শব্দে মুখর শাওইলের ঘরবাড়ি। বগুড়ার আদমদিঘির ছোট্ট বাজারটির চারপাশ ঘিরে হাতে হাতে চলছে অসংখ্য তাঁতকল। চরকায় শুধু কাপড় নয়, তারা বুনছেন হরেক রঙের স্বপ্ন। কিন্তু আজকাল নগর বন্দরে পাওয়ার লুমের দাপটে ফিকে হয়ে আসছে তাদের কল্পনা। এর উপর রয়েছে আর্থিক টানাপোড়েন। সহায় সম্বল বলতে ভিটে মাটি আর তাঁতকল, যার বিপরীতে পাওয়া যায় না ব্যাংকের টাকা। আবার যে ঝুট থেকে সুতা তৈরি হয় তা কিনতেও রয়েছে নানা বিপত্তি। ফ্যাক্টরিতে কি আসলে গ্রহণযোগ্য, কার মাধ্যমে সুতা উঠবে, আমরা চিন্তা একটু ভুল করলে তাদেরকে টাকা দিলে এই টাকাটা পুরাপুরি মারা যায়। আমরা এনজিও থেকে আর সামান্য 20,000 10,000 টাকা ঋণ পাই, তো আমরা দিতে পারি না। আমরা সেক্ষেত্রে বড় লোনও বা ব্যাংক থেকে সরকারি লোনও আমরা পাই না। 15% থেকে 18% হারে সুদ দেয়। সরকার যদি এই তাঁতিদের স্বল্প সুদে কিংবা বিনা সুদে যদি ঋণ দেয়, তবে তাঁতিরা খুব উপকৃত হতো। স্থানীয় প্রশাসন বলছে সরকারি নীতির সীমাবদ্ধতায় ইচ্ছা থাকলেও ঋণ দেয়া যায় না উদ্যোক্তাদের। যদিও সরকারি দপ্তরগুলোর অসহযোগিতায় উদ্যোক্তাদের ভাগ্য বদলাচ্ছে না বলেই মনে করছে এসএমই ফাউন্ডেশন। সংস্থাটির আশা প্রণোদনার নতুন তহবিলে বদলাবে পরিস্থিতি। 10 জনের গ্রুপ করে এখানে প্রত্যেককে সর্বোচ্চ 30,000 টাকা করে ঋণ দেওয়া যাবে। এরা যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ী, এদের আর্থিক সমস্যাটাই বেশি সমস্যা। আমাদের কিছু জটিলতা আছে যে আমরা গ্রুপ ভিত্তিক যখন ঋণ দিই, 10 জনের না হলে আমরা ঋণ দিতে পারি না। আমরা যে যেখানে পাচ্ছি ঠেক দিয়ে এই গরিব মানুষকে তাদের কাছ থেকে পয়সা আদায় করতেছি। সরকার, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের আমি সচেতন হতে বলবো। যারা এরকম অন্যায় করতেছেন, ঘুষ চাচ্ছেন, আমি বলবো তারা যেন এই জায়গা থেকে বিরত থেকে এসএমইদের প্রতি একটু সহায়ক হয়। সরকারি নথি বলছে দেশের প্রায় 1 কোটি উদ্যোক্তার ভালো মন্দ দেখভাল করার জন্য এসএমই ফাউন্ডেশনে জনবল রয়েছে মাত্র 62 জন। সরকারি খাতায় গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব উদ্যোগের নাম কুটির শিল্প, কিন্তু না আছে অর্থ, না আছে অবকাঠামো। কোনো মতে নিজের খরচে টিকে থাকা আর টিকিয়ে রাখাতেই দিন পার করেন বেশিরভাগ উদ্যোক্তা। তৃণমূলে আসা এবার হবে নতুন আইন, আসবে বাজেট বরাদ্দ। সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যাত্রায় বড় অংশীদার হবে এসএমই খাত। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, বগুড়া। মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের পাশে ওয়াকওয়ে, 4.5 কিলোমিটার দীর্ঘ দৃষ্টনন্দন এই ওয়াকওয়ে ভোর হলেই স্বাস্থ্য সচেতনদের পদচারণায় মুখর হয়ে ওঠে। তবে মাঝে মাঝে ইভটিজিং ও ছিনতাইয়ের মুখোমুখি হতে হয় অনেকেই। নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। সূর্য তখনও কুয়াশা ভেদ করে আলো ছড়ায়নি। স্বাস্থ্য সচেতন মানুষ আসতে থাকেন মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর পাড়ে দলবদ্ধভাবে। বিশেষ করে ডায়াবেটিস রোগে আক্রান্তরা শরীরচর্চা করেন কয়েক ঘন্টা। তবে নদী ভাঙনে ওয়াকওয়ের বিভিন্ন স্থান ধসে পড়ায় হাঁটা চলায় সমস্যার সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। যখন রাস্তাটা অনেক প্রশস্ত ছিল, হাঁটতে অনেক সুবিধা হইতো। এখানে হাঁটা চলার জন্য খুব ভালো, কোনো গাড়ি ঘোড়ার যানজট এখানে নেই। ওয়াকওয়ে নির্মাণ করার ফলে এই অঞ্চলে মানুষের একটা হাঁটার চমৎকার ব্যবস্থা হয়েছে। বিকেলের পর রাত 8টা থেকে 9টা পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান। ওয়াকওয়েটি নদের পাশে নির্জন স্থানে হওয়ায় এখানে প্রায় ইভটিজিং ও ছিনতাইয়ের মুখোমুখি হতে হয় অনেককেই। সামাজিক নিরাপত্তার কারণে মামলা বা অভিযোগ দিতে চান না ভুক্তভোগীরা। তবে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। নিরাপত্তার জন্য যদি পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয় তাহলে সেটা ভালো হতো। কিশোর গ্যাং এই ধরনের ছেলেপানি একটু বেশি করে আর কি। এমন পরিস্থিতিতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। বখাটের কিছু উৎপাতের তথ্য আমরা পেয়েছি এবং আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি, আমাদের এটা অব্যাহত আছে। এদিকে শহর রক্ষা কমিটিকে সাথে নিয়ে সমস্যা সমাধানে একত্রে কাজ করার কথা জানায় জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জে ওনাকে আমি বলবো যে ওনার যে কমিটি আছে এটা মেনটেনেন্সের, সেই কমিটি যেন এই বিষয়টা দেখে। পুলিশও এখানে একটু নজরদারি রাখবে। আমরা সেই বিষয়ে পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ জানাবো। 8 কোটি টাকা ব্যয়ে 2018 সালে বিআইডব্লিউটি এর অর্থায়নে আড়িয়াল খাঁ নদের মাদারীপুর শহরের পুরাতন লঞ্চঘাট থেকে কাজিরটেক ফেরিঘাট এলাকা পর্যন্ত ওয়াকওয়ে নির্মাণ করা হয়। সময় সংবাদ, মাদারীপুর। তীব্র তুষারপাতে বিপর্যস্ত রাজধানী ওয়াশিংটন এবং নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তুষারপাতের পাশাপাশি তুষার ঝড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আগামী 2 দিন এই তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। আগামী 2 দিন কিন্তু টানা তুষারপাত হবে এবং টানা তুষারপাতে জীবন বিপর্যস্ত হয়ে পড়বে খুব স্বাভাবিকভাবেই, কারণ আবহাওয়া অধিদপ্তর খুব জোরালোভাবে এবারের তুষারপাতকে কিন্তু পূর্বাভাস দিয়েছে যে এইবারের তুষারপাতটি বেশ কঠিন হবে এবং জনজীবন খুব একটি পর্যস্ত অবস্থায় পড়ে যাবে, নাজেহাল অবস্থায় পড়ে যাবে, জনজীবন থমকে যাবে। এর মধ্যে যে নিউ ইয়র্কের যে পার্শ্ববর্তী লং আইল্যান্ড শহর আছে, সেই লং আইল্যান্ডের 2টি কাউন্টি আছে, নাসাউ কাউন্টি এবং সাফক কাউন্টি, সেই কাউন্টিতে সমস্ত স্কুল বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক সিটিরও কিন্তু শারীরিকভাবে আপনি জানেন যে করোনা মহামারীর মধ্যে নিউ ইয়র্কের স্কুলগুলোতে 2 রকমভাবে এখন পাঠদান হচ্ছে। একটি বাসায় থেকে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান হচ্ছে, অন্যটি যদি ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা চান তাহলে কিন্তু স্কুলে গিয়েও কিন্তু ক্লাস করতে পারেন স্কুলগুলোতে সাধারণত। সেইখানেও কিন্তু শারীরিকভাবে উপস্থিতি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে নিউ ইয়র্ক সিটির কর্তৃপক্ষ সমস্ত রাস্তাঘাটে কিন্তু লবণ ছিটিয়ে দিয়েছে। গত মাসটি গেল জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসে কিন্তু সবচেয়ে করোনা মহামারীর সবচেয়ে কঠিন একটি মাস হিসেবে চিহ্নিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলেছেন যে করোনা মহামারীর মধ্যে এক মাসে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্তের ঘটনা ঘটেছে জানুয়ারি মাসে, অর্থাৎ গত মাসে। প্রতিদিন 2 লাখ 2.5 লাখ মানুষ আক্রান্ত হতেন, আজকে একটু কমেছে, হাসপাতালে ভর্তির সংখ্যাও কমেছে। প্রতিদিন যেখানে 3 থেকে 4 হাজার মানুষ মারা যেতেন, সেখানে আজকে 1800 অর্থাৎ 1800 কিছু বেশি মানুষ আজকে মারা গিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে তীব্র তুষারপাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বরফে ঢাকা পড়েছে বিভিন্ন শহর। তুষার ঝড়ে বিপর্যস্ত জনজীবন। ভারতের কাশ্মীরেও গেল 30 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 2019 সালের পর প্রথমবারের মতো তুষারপাতের দেখা মিলল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। গেল কয়েকদিন ধরেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই তুষারপাত যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে জনজীবনে। অব্যাহত তুষারপাতে বরফের নিচে ঢাকা পড়েছে হোয়াইট হাউস সহ পুরো ওয়াশিংটন শহর। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হঠাৎ করে এত তীব্র তুষারপাত শুরু হবে কেউই ভাবতে পারেনি, কেননা গেল 2 বছর এখানে এত ভয়াবহ তুষারপাত হয়নি। আমি 2.5 বছর ধরে এখানে আছি, এরকম তীব্র তুষারপাত কখনোই দেখিনি। একই পরিস্থিতি নিউ ইয়র্কেও। কনকনে ঠান্ডা আর তীব্র তুষারপাতে এক প্রকার ভেঙে পড়েছে এখানকার জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। পুরো বরফে ঢাকা পড়েছে রাস্তাঘাট। এর মধ্যেই প্রচণ্ড বাতাস আর তুষারঝড় যেন ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এদিকে প্রচণ্ড ঠান্ডা আর তীব্র তুষারপাতে বিপর্যস্ত ভারতের কাশ্মীরও। রাজধানী শ্রীনগরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -8.8 ডিগ্রি সেলসিয়াস, যা গেল 30 বছরের মধ্যে সর্বনিম্ন। প্রতিকূল আবহাওয়ায় পুরোপুরি ভেঙে পড়েছে রাজ্যটির জনজীবন, সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধিও। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পদ্মা সেতুতে যান চলাচল 2022 সালের জুনে। বর্ষায় স্ল্যাবে বসানো যাবে না বিটুমিন। প্রকল্পের মেয়াদ বাড়ল 1 বছর। এবং আজই সব জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। দেশ জুড়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।